हाय एवरीवन वेलकम टू अनदर वीडियो আবুল আবিয়ারির নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো আজকের এই ভিডিওর বিষয় হলো প্রায় এক সপ্তাহ হয়ে গেছে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো আজকের এই ভিডিওটা মেইনলি তাদের জন্যই বানানো হচ্ছে। দেখুন আস্তে আস্তে কিন্তু আমাদের গরমের সিজনটা কিন্তু আসতে চলেছে। তো এই সময় ম্যাক্সিমাম মানুষ কিন্তু ককাটেলের দিকে ফোকাস আছে। স্প্যাজলেস বলুন, লোটিনো বলুন, পার্ল বলুন বা ব্ল্যাক বলুন, সমস্ত কিছু মিউটেশনের ওপরে তাদের কিন্তু টার্গেট থাকে যে গ্রীষ্মকাল আসছে মানে ককাটেলের ভালো ব্রিড হবে। এবার এই গ্রীষ্মকালে যখন আমরা গিয়ে দেখি যে পাখি এগ লে করছে, তারপরে গিয়ে আস্তে আস্তে বাচ্চা ফুটছে, এটা যেমন একটা আনন্দের, তেমনই ডিম থেকে বাচ্চা ফোটার পরে যখন একটা বাচ্চা মারা গেল, দুটো বাচ্চা মারা গেল, তখনই কিন্তু আমাদের মধ্যে একটা মানে ইনঅ্যাক্টিভিটি চলে আসে যে পাখিটাকে ঠিকঠাকভাবে দেখভাল করতে পারলাম না, কি সমস্যা হলো। কিন্তু আমরা এই নিয়ে আমরা ডায়াগনোসও করি না যে কিভাবে আমাদের পাখির বেবিগুলো মারা যাচ্ছে বা কেন মারা যাচ্ছে, এই বিষয়ে আমাদের কোনো চিন্তা নেই। বাচ্চা মারা গেল, আমরা ফেলে দিলাম বা কবর দিয়ে দিলাম বা যা কিছু করলাম, এটার পরে আমরা চিন্তা করি না যে ওই বেবিটাকে কিভাবে সার্ভাইভাল রেটটাকে আমরা বাড়াতে পারবো বা কিভাবে বাঁচাতে পারবো। তো আজকের ভিডিওর মূল বিষয় হলো যে ককাটেলের যখন বাচ্চা ফুটবে তখন আপনারা কিভাবে কেয়ারিং করবেন, সেই বিষয়টা সম্পূর্ণ এই ভিডিওতে সায়েন্টিফিক ওয়েতে আপনাদেরকে আমি ডিটেলস বিষয়টাকে বলবো। সম্পূর্ণ ভিডিওটিকে আপনারা মনোযোগ সহকারে দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনাদের যে প্রবলেমটা হচ্ছে বা আমার ক্ষেত্রে গত 4-5 বছরে যে প্রবলেমটা হয়েছে, সেই প্রবলেমটা যাতে না আসে, আজকের এই ভিডিওটা তার জন্য বানানো। তো প্রথমেই ভিডিওটিকে আগে থেকে একটা লাইক করে দেন, কারণ এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আপনারা একমাত্র আবুল আবিয়ার ইউটিউব চ্যানেলেই পাবেন। কারণ আমি একজন নিজে ফার্মাসিস্ট, একজন এগ্রিকালচার। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি চেষ্টা করি যতটা আপনাদের জন্য বেস্ট অফ দি বেস্ট দেওয়া যায়। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করি। ককাটেল পাখি যখন বাচ্চা ফোটে তখন আমরা কিন্তু সবসময় একটা এক্সাইটেড থাকি। আমরা রেগুলারলি নর্মাল যারা ককাটেল ব্রিডার তারা কি করেন, তারা করেন কি নর্মালি জল দেয় এবং তারা ছোলা দেয় এবং সিড মিক্স দেয়। অনেক ক্ষেত্রে কি হয়, নর্মাল সিডও দিয়ে দেয়। তো আপনাদেরকে এই পদ্ধতি অনুযায়ী যদি চলেন তাহলে বাচ্চা মরবে, এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার। তো তার জন্য আপনাদের আপগ্রেড কি করতে হবে, ফার্স্ট অফ অল দেখুন সিড মিক্সে আপনাদের কেনারি সিড এবং ওটস এবং নর্মাল ধান এবং নর্মাল সিড, এই চারটে জিনিসকে কিন্তু প্রপারভাবে আপনাদেরকে রেগুলার বেসিসে দিতে হবে। দ্বিতীয় নম্বর এরা খুবই ছোলা প্রিয়, তাই ছোলা বেসিক এদেরকে তো রাখতেই হবে। ছোলার সঙ্গে সঙ্গে এদেরকে আপনাকে দিতে হবে বিভিন্ন ধরনের ভেজিটেবল, যেমন পালং শাক, শাক, বিভিন্ন শাক রেগুলার বেসে অল্টারনেট ডেতে কিন্তু আপনাদেরকে দিতেই হবে। তার সঙ্গে আপনাদেরকে যে জিনিসটা ইউজ করতে হবে সেটা যে আপনাদেরকে বিভিন্ন প্রোবায়োটিক ইউজ করতে হবে। কেন এই কথাটা কেন বলছি, এর পিছনে আলটিমেট কারণটা আমি আগের পজিশনে বলবো যে কি কি পদ্ধতিতে একটা পাখির ডাইজেশন হয়, সেই ব্যাপারটাও আজকের এই ভিডিওতে বলবো। তো আপনাদেরকে প্রোবায়োটিক কিন্তু মিনিমাম 1 থেকে 2 সপ্তাহ অবশ্যই সফট ফুডের সঙ্গে প্রোবায়োটিক ইউজ করতে হবে এবং জলের সঙ্গে আপনাকে কিন্তু ডাইজেস্টিভ যে কোনো এনজাইম পর 1 থেকে 2 সপ্তাহ ইউজ করতে হবে। যখন 15 দিন এই বাচ্চাটার বয়স হয়ে যাবে তখন কিন্তু ওর মরার সম্ভাবনা কিন্তু অনেকটাই কিন্তু কমে যাবে বন্ধুরা। তো আপনাদেরকে ফার্স্ট অফ অল বলবো যে একটা ককাটেল বলুন বা একটা পাখির টোটাল ডাইজেস্ট সিস্টেমটা সেটা কিভাবে থাকে ফার্স্ট অফ অল আপনাদেরকে ক্লিয়ার করি। আপনারা এই সাইডে দেখুন একটা আপনারা ছবি দেখতে পাচ্ছেন। তো এই ছবিতে আপনারা লক্ষ্য করুন, ফার্স্ট একটা পাখি যখন মুখ থেকে খাওয়ার পরে প্রথমে গিয়েই ক্রপে, ঠিক আছে, খাবারটা যেটা আপনারা দেখেন যে স্টক আপনারা খালি চোখেও দেখতে পারেন, কারণ ক্রপটা তখন ট্রান্সপারেন্ট থাকে যখন মানে বয়স কম থাকে, যখন 5 দিন 6 দিনের বাচ্চা থাকে। তো ক্রপে প্রথমে খাবারটা যায়। ক্রপে খাবারটা যাওয়ার পরে ভেন্ডিকুলাসে যায়, যেটাকে খাবার হালকা হালকা ভাবে ডাইজেস্ট হতে হেল্প করে। তারপরে যায় ভেন্টিকুলাসে যায়, যেটাকে বলা হয় গিজার, মানে যেখানে গিয়ে খাবারের যে পুষ্টি গুণটা সেটাকে বের করে নিয়ে সেইখানে আবার স্টোর হয় বাকি যে অংশটা। গিজারের পরে যায় স্মল ইন্টেস্টাইন, এটাও একটা প্যানক্রিয়েটিনের একটা ভাগ, স্মল ইন্টেস্টাইন, সেখানে ওই খাবারটা পৌঁছয় ডাইজেস্ট হতে হতে। তারপরে যায় কোলন,
কোলনে যাবার পরে যায় হচ্ছে ভেন্ট। ভেন্ট মানে যেটা পুপসে পরিণত হয়ে যেখান থেকে হচ্ছে বাইরে হয়। আপনার পাশে ছবি আছে, আপনারা ভালো করে দেখতেই পাচ্ছেন। তো এই পদ্ধতিতে যখন যায়, আমরা যখন তার বাচ্চাকে ফিডিং করায়, তারা কিন্তু অত কিছু বোঝে না, যে সফট ফুড পায় সেটাকেই কিন্তু তার বাচ্চাকে কিন্তু খাইয়ে দেয়। এবারে যখন গাঢ় জিনিসটা, যখন ক্রপ মিল্ক বাবা মার তো খাবারের থেকে যায় বাচ্চাদের মধ্যে, তারপরে গিয়েও তাদের কিন্তু প্রোবায়োটিকের অভাব হয়, যার মাধ্যমে গিয়ে ওই ক্রপে যখন খাবারটা থাকে সেটা ডাইজেশন নেক্সট যে লেভেলটা সেটাতে গিয়ে কিন্তু পৌঁছায় না। সেক্ষেত্রে ওই ক্রপে গিয়ে ইনফেকশন হয়। অনেক ক্ষেত্রে আপনারা লক্ষ্য করেন যে ক্রপে খাবার আছে তারপরে গিয়েই কিন্তু নিচের পোর্শনটা কালো হয়ে গেছে এবং সেই বাচ্চাটা কিন্তু মারা গেছে। আপনি ভাবলেন যে বাবা মা তো খাওয়াচ্ছে তারপরেও মরছে কেন? তো আলটিমেট কিন্তু প্রবলেম হচ্ছে এইটাই, ক্রপ ইনফেকশনের জন্য। এটা থেকে বাঁচাতে গেলে পাখিকে, আপনাদের ভিডিওর আগেই বললাম যে প্রোবায়োটিক আপনাকে রেগুলার বেসিসে ইউজ করতে হবে, মিনিমাম 1 থেকে 2 সপ্তাহ ইউজ করতে হবে। এবং প্রোবায়োটিক যেটা যখন খাবারের সঙ্গে মিশবে সেটা আলটিমেট কিন্তু ডাইজেশন করতে হেল্প করবে, প্রচুর পরিমাণে ভালো পরিমাণে ব্যাকটেরিয়া গ্রোথ হবে ওই ক্রপে, তখন তার ডাইজেশন পাওয়ারটাও কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। এবং জলের সঙ্গে যখন আপনি ডাইজেস্টিভ এনজাইম দিয়ে দেবেন, নিওপেপটিন হোক বা কার্মিনোজাইম হোক, যখন আপনি দিয়ে দেবেন 10 থেকে 15 ফোঁটা এক পেয়ার পাখির জন্য, তখন কিন্তু ওই জলটা খেয়ে যখন বাচ্চাকে খাওয়াবে তখন অটোমেটিকই কিন্তু ডাইজেস্ট হয়ে ডিজলভ হয়ে পুপসে কিন্তু রূপান্তরিত হয়ে যাবে বন্ধুরা। তো এই পদ্ধতিতে যদি আপনারা প্রপারভাবে কেয়ার করতে পারেন তাহলে ওই বাচ্চাগুলোকে কিন্তু ম্যাক্সিমাম আপনি বাঁচাতে পারবেন। এবার অনেক ককাটেলের ক্ষেত্রে কি হয়, ককাটেল খুব সেন্সিটিভ পাখি, কোনো কিছু ভয় পেলে তারা কিন্তু বাচ্চাকে খাওয়ায় না, কোনো কিছু ডিস্টারবেন্স, মাইন্ড ডিস্টারবেন্স হলেই কিন্তু তারা বাচ্চাকে কিন্তু খাওয়ানো প্রথমে ছেড়ে দেয়। তাই আপনাদের চেষ্টা করতে হবে রেগুলার বেসিসে তার বাবা মা খাওয়াচ্ছে কিনা, রাতে কিন্তু অবশ্যই প্রত্যেকটা বাচ্চার কিন্তু ক্রপ চেক করতে হবে। যদি দেখেন যে ওর বাবা মা খাওয়াচ্ছে না, তাহলে উষ্ণ গরম জলে আপনারা ডাইজেস্টিভ এনজাইম 1-2 ফোঁটা, তার সঙ্গে হচ্ছে হ্যান্ড ফিডিং ফর্মুলা মিশিয়ে ওই পাখিটাকে অল্প করে হ্যান্ড ফিডিং আপনারা করিয়ে দেন। তাহলে অ্যাটলিস্ট ওই বাচ্চাটা খাবার না পাওয়ার জন্য কিন্তু মরবে না। এবার আরেকটা প্রবলেম হয় কি, বাবা মা যখন ধরুন একটা এগ লে করলো, তার একদিন পরে এরম ভাবে এগ লে করলো, এবারে একটা ককাটেল মিনিমাম 5 থেকে 6টা, অনেক সময় 8টাও এগ লে করে। এবারে তাহলে প্রথম ডিম থেকে শেষের ডিমটা কিন্তু অনেকটা কিন্তু ডিস্টেন্স হয়ে যায়। তো এখান থেকে যখন বাচ্চা হ্যাচিং হয় তাদের সাইজিংও কিন্তু ছোট বড় হয়। এবারে আমাদের যদি ফোস্টারিং পেয়ার না থাকে বা আমাদের সবগুলো বাচ্চা ছোটগুলো এক জায়গায়, মিডিয়ামগুলো এক জায়গায় বা বড়গুলো এক জায়গায় যদি না করতে পারি, তখন ছোট বাচ্চাগুলো কিন্তু বাবা মার প্রেসারে কিন্তু অনেক সময় মারা যায়। তো আপনাদের সাইজিংটা করা খুবই দরকার। যদি আপনারা সাইজিং না করতে পারেন তাহলে ইনফার্টাইল এগটাকে কিন্তু আপনারা ওই ককাটেলের ওই এগের সঙ্গে মিশিয়ে দেবেন, যাতে ওই এগটার উপরে প্রেসার পড়ে, ছোট বাচ্চার উপরে না প্রেসার পড়ে। এবার অনেক সময় ছোট বাচ্চা বাবা মার কাছে খাবার ছিনিয়ে নিতে পারেন না যেভাবে বড় বাচ্চারা খায়। তাই আপনাদের অবশ্যই রেগুলার রাত্রে আপনাদের দেখে সেইভাবে হ্যান্ড ফিডিং করিয়ে আপনারা যদি রাখতে পারেন তাহলে আপনারা ম্যাক্স টু ম্যাক্স বাচ্চাটাকে আপনি বাঁচাতে পারবেন। তো এই পদ্ধতিতে আমি করে আমি যখন আপনাদের এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন 13 থেকে 14খানা বাচ্চা হ্যান্ড ফিডিংয়ে তোলার পরে মারা গেছিল, কারণ আমার সেই বিষয়ে অতটা দক্ষতা ছিল না। তারপরে আমি সেই বিষয়গুলো গুরুত্ব দিয়ে সমস্ত কিছু ইন্টারনেট সমস্ত কিছু ঘাঁটার পরে আমি দেখলাম যে আলটিমেট এই প্রবলেম। আমি ভুল করেছিলাম কি 1:1 কিন্তু হ্যান্ড ফিডিং ফর্মুলা গুলে খাইয়েছিলাম, কিন্তু সেক্ষেত্রে ওখানে বলছে যে 5:1 মানে 5 ভাগ জল 1 ভাগ হচ্ছে হ্যান্ড ফিডিং ফর্মুলা। এইভাবে যদি আস্তে আস্তে কমানো যেত তাহলে কিন্তু এই বাচ্চাগুলো বাঁচতো, কারণ টেম্পারেচার, ইনকিউবেটারের টেম্পারেচার তো একই থাকবে। তো এই জন্য কফ স্টক হয়ে গেছিল, কফ ইনফেকশন হয়ে কিন্তু বাচ্চাগুলো মারা গেছিল। তো এই পদ্ধতিতে যদি আপনারা আপনার ককাটেল পাখির বাচ্চাকে কেয়ার করেন তাহলে ডেফিনেটলি ম্যাক্সিমাম 7টা যদি বাচ্চা ফোটে আপনি কিন্তু 6টা অন্তত বাঁচাতে পারবেন। এবারে বাকি হচ্ছে ওপরওয়ালা, বাঁচা মারা হচ্ছে ওপরওয়ালার ব্যাপার, আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারি বন্ধু। তো যদি মনে হয় এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি নতুন কিছু শিখতে পারলেন বা কিছু অন্তত আপনার উপকার হয়েছে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। এবং আপনার যারা বন্ধু বান্ধব আছে যারা ককাটেল পাখি চাষ করছে, কিছু নেগেটিভিটি তাদের মধ্যে আছে, যারা বাচ্চা মারা যাচ্ছে, তো তাদের মধ্যেও আপনার ভিডিওটিকে শেয়ার করতে পারেন, কারণ তারাও এই ভিডিও থেকে কিছু হলেও উপকৃত হবে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।